আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনি কি জানেন প্রতি বছর জাপানে প্রায় ৩০,০০০ মানুষ মৃত্যুবরণ করে শুধুমাত্র একাকিত্বে ভোগার কারণে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, দিনের পর দিন পার হয়ে যায়। অনেক সময় ১ সপ্তাহ পার হয়ে গেলেও কেউ জানতেই পারে না যে এই ঘরটার মধ্যে হয়তোবা কেউ মারা গেছে। যখন মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ায় ঠিক তখনই মানুষ জানতে পারে এই ঘরে যে বসবাসকারী ছিলেন তিনি হয়তোবা মারা গিয়েছেন। এই ঘটনাটাকে জাপানিজ ভাষায় বলা হয় খুদোগো হোশি, অর্থাৎ লোনলি ডেথ। এক কথায় বলতে গেলে একা মৃত্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে জাপানের মতো এত উন্নত এবং সুশৃঙ্খল একটি দেশে মানুষের শেষ পরিণতি কেন এমনটা ঘটছে? এই ঘটনাগুলো শুধুমাত্র যে জাপানিজ নাগরিকদের সাথে ঘটছে তা কিন্তু নয়। আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জের ছেলে আপন ঠিক একইভাবে জাপানে থাকা অবস্থায় নিজ গৃহর মধ্যেই না খাওয়া অবস্থায় ডিপ্রেশনে পড়ে মারা গিয়েছেন। আপনের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলায়। তিনি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আপন যেই শহরটাতে বসবাস করতেন এই শহরটার নাম ছিল সাইতামা। ঠিক সেই জায়গাতেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, কান্তা ইন্ডাস্ট্রিয়াল কলেজ। এই কলেজেই আপন পড়াশোনা করতেন। তার আশেপাশের মানুষজন যারা ছিলেন সবাই জানায় যে ডিসেম্বর ২০২৪ থেকেই তিনি একটা ডিপ্রেশনের মধ্যে ভুগছিলেন। কারণ ছিল তার আর্থিক সংকট। তিনি দেশে যখন তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলতেন ঠিক তখনও কিন্তু তার মধ্যে একটা হতাশার প্রতিচ্ছবি দেখা যেত। তার কলেজ যখন একদমই শেষ পর্যায়ে ছিল তখনও কিন্তু সে তার কলেজের ফি গুলো দিতে পারছিল না। তার কমিউনিটিতে সবাই এই বিষয়টা জানলেও তাকে কেউ সাহায্য করেনি। অনেকদিন ধরে তিনি বিদ্যুৎ এবং পানির বিল পরিশোধ করতে পারেননি, যার ফলে তার বাসায় কিন্তু বিদ্যুৎ এবং পানি কোনোটাই ছিল না। এমনকি তার ফোনও বন্ধ ছিল, হয়তোবা কারেন্ট না থাকার কারণে সে হয়তো তার ফোনটাও চার্জ করতে পারেনি। তার বাসার আশেপাশের মানুষজন বলে তাকে লাস্ট দেখা গিয়েছিল প্রায় ১৫ দিন আগে, শুধুমাত্র তার রান্নাঘরের জানালা দিয়ে। এখন আশেপাশে থাকা মানুষজন যদি তার দরজা ভেঙে তাকে ভিতরে গিয়ে দেখতে চায় সেটাও আসলে সম্ভব ছিল না, কারণ জাপানিজ নিয়ম হচ্ছে আপনি বিনা অনুমতিতে কারোর দরজা ভাঙতে পারবেন। এখন জাপানে শুধুমাত্র যে আপনের সাথে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু নয়, কারণ জাপানে অধিকাংশ মানুষের সাথে এখন সেম ধরনের ঘটনাগুলো ঘটছে। এখন আপনার মনে হয়তোবা প্রশ্ন উঠতে পারে যে জাপানে এই ঘটনাগুলো কেন ঘটছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই খুদোখুশি বা লোনলি ডেথ জাপানে এত বেশি পরিমাণে কেন হচ্ছে। জাপান বিশ্বের অন্যতম একটি ধনী দেশ এবং উন্নত দেশ। জাপানে সবকিছু যেন রোবটের মতো চলে। ট্রেন আসে সেকেন্ড হিসাব করে, মানুষ অফিসে যায় একদম নিঃশব্দভাবে, সবাই নিজের কাজ চুপচাপ করতে থাকে। এই পুরো বিষয়টাই যেন চলছে একাকিত্বর উপর দিয়ে, যে যার মতো কাজ করছে। কিন্তু এই একাকিত্বটা তাদের কিন্তু ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। স্কুল বলেন, ইউনিভার্সিটি বা জব প্লেস, সব জায়গাতেই কিন্তু সামাজিক সম্পর্কগুলো গড়ে তোলার জন্য স্কোপ খুবই কম থাকে জাপানে। বন্ধুত্ব বা পারিবারিক বন্ধন সবকিছুই এখন যেন ফর্মাল ওয়েতে চলে জাপানে। আর এর রেজাল্ট হিসেবে কি দাঁড়ায় জানেন? মানুষ বড় হয়, জব করে এবং একটা সময় পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। জাপানে এখন প্রায় ৩০% বেশি মানুষ যাদের বয়স ৬৫ বছরের উপরে। আর এই সংখ্যাটা দিন দিন যেন জাপানে বেড়েই চলেছে। আর সবচেয়ে বড় সমস্যাটার কথা জানেন? এই মানুষদের মধ্যে অধিকাংশই হচ্ছে অবিবাহিত। যারা বিবাহ করেও থাকে তাদের সন্তানদের সাথে তাদের যোগাযোগ থাকে না, বা তারা অন্য কোনো শহরে থাকে, যার জন্য একটা সময় তারা একাকিত্ব প্রবলেমে ভুগতে থাকে। এখন ধরুন এই ধরনের একজন মানুষ হঠাৎ করেই স্ট্রোক করলো বা মারা গেল, তাহলে জানবেটাকে? তাদের মোবাইলে কোনো ফোন আসে না, তারা বাজারে যায় না, প্রতিবেশীরাও জানে না যে এই মানুষটা আসলে বেঁচে আছে নাকি মারা গেছেন। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই পুরো সিস্টেমটা ঘুরে একটা ক্লিনিং সার্ভিস জাপানে ইন্ডাস্ট্রিয়াল ভাবে গ্রোথ করেছে। এই সার্ভিসটাকে বলা হয় খুদোখুশি ক্লিনিং সার্ভিস। এই কোম্পানিগুলোর কাজ কি জানেন? মৃত মানুষের যে ঘর থাকে সেইগুলোকে পরিষ্কার করা। অনেক মানুষ মারা যাওয়ার অনেকদিন পরে এখান থেকে উদ্ধার হয়, তখন ওই মৃতদেহগুলো পচে সেই স্থানেই দুর্গন্ধ ছড়ায়। এই ঘরগুলো অনেক ধরনের বায়োলজিক্যাল হ্যাজার্ড তৈরি হয়, আর ওই ঘরগুলো পরিষ্কার করার জন্যই কিন্তু এই সার্ভিসটা চালু করা হয়েছে জাপানে। অনেক সময় এমনটাও হয়েছে যে ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে সে প্রায় ৬ মাস ধরে বাড়ির ভেতরে মরে পড়ে আছে, কিন্তু কেউ জানেও না। যখন বাড়িওয়ালা ৬ মাস পরে তার ভাড়া নেওয়ার জন্য যায়
তখন বাড়ি গেলে জানতে পারে যে এই ব্যক্তি মারা গিয়েছে। এখন এর পিছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে যদি প্রথম কারণটা ধরি, ইন্ডিভিজুয়াল অ্যান্ড হাইপার প্রাইভেসি কালচার। জাপানিজ সমাজের মানুষজন আসলে একজন আরেকজনের জীবনের মধ্যে হস্তক্ষেপ করতে পছন্দ করে না। তারা মনে করে এটা হয়তো অসৌজন্যমূলক আচরণ, তাই তারা কখনোই একে অন্যের ব্যাপারে কোনো কিছুই জানতে চায় না। যেমনটা হয়তো আমাদের দেশে হয়, আমরা কারোর সাথে দেখা হলেই তার অবস্থা, তার ফ্যামিলি মেম্বার কেমন আছেন সবকিছুই আমরা জানতে চাই। জাপানে এই বিষয়টা আসলে হয় না। এর দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় মেন্টাল হেলথ ক্রাইসিস। অনেকেই মনে করেন জাপানের মানুষ একা থাকতে থাকতে একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে সাফার করতে থাকেন। আর এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ফ্যামিলি সাপোর্ট, কারণ বেশিরভাগ মানুষই একা থাকতে পছন্দ করে, ফ্যামিলির সাথে না। যার ফলে তারা ফ্যামিলি সাপোর্টটা কিন্তু পায় না। একা থাকতে থাকতে একটা সময় তারা ডিপ্রেসড হয়ে যায়। যদি তৃতীয় কারণটা বলি তাহলে তা হবে ওয়ার্কিং কালচার। ভাই এক কথায় জাপানের মানুষ যেভাবে কাজ করে একদম রোবটের মতো। কাজের চাপে তারা সন্তান, বাবা মা সব কিছুই ভুলে যায়, যার ফলে তারা তাদের ফ্যামিলির সাথে কিন্তু সময় কাটাতে পারে না। আর এইখানেই তাদের ফ্যামিলি এবং তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এমনটাও দেখা যায় তাদের বাবা মাকেও তারা একাই ঘরের মধ্যে ফেলে রাখে এবং তাদের সাথেও সেম একইভাবে একাকিত্বভাবে তারা রুমের মধ্যেই মারা যায়। এর আরেকটা কারণ হিসেবে বলা যায় টেকনোলজিক্যাল আইসোলেশন। এখন আপনার বয়স যখন কম থাকবে আপনি কিন্তু বিভিন্ন টেকনোলজির সাথে ইউজ টু হতে পারবেন, কিন্তু আপনার বয়স যদি বেশি থাকে তাহলে আপনি ওই টেকনোলজির সাথে ইউজ টু হতে পারবেন না। যেমন কম বয়সী অনেক ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া বা আদার্স অ্যাপগুলো ব্যবহার করে কিন্তু তাদের ডেইলি লাইফ কাটিয়ে দিচ্ছে, কিন্তু বৃদ্ধরা কিন্তু এই জিনিসগুলোর সাথে একভাবে তাল মিলিয়ে চলতে পারে না। সো তাদের কিন্তু একটা একাকিত্ব রয়েই যায়। এই মৃত্যু ঘটনাগুলো জাপানে হরহামেশাই ঘটছে। যেমন একজন ৭৮ বছর বয়সী মহিলা এবং তার মৃতদেহ পাওয়া যায় প্রায় ১৭ দিন পরে, যখন আশেপাশের বাচ্চারা জানায় যে ওই রুম থেকে একটা দুর্গন্ধ আসছে। আবার অন্যদিকে একজন শিক্ষক যার মৃতদেহ পাওয়া যায় প্রায় ৩ মাস পরে। মৃতদেহতে স্কেলেটন বাদে আর কিচ্ছু অবশিষ্ট ছিল না। এখন এই বিষয়গুলো এড়ানোর জন্য জাপানিজ সরকার অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন ধরুন নেইবারহুড ভলেন্টিয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে যদি আপনার আশেপাশে কোনো বৃদ্ধ লোক বা একাকিত্ব লোক থাকে তাহলে তাদেরকে অলওয়েজ পর্যবেক্ষণ করা, যে তারা ঠিকঠাক আছে কিনা, তারা বেঁচে আছে কিনা, এই ধরনের কার্যক্রম। আবার ধরুন লোনলিনেস হটলাইন। এখানে আপনি যদি একাকিত্ব ফিল করেন তাহলে আপনি ফোন করে কারোর সাথে কথা বলতে পারবেন। এটার জন্য জাপানিজ সরকার দ্বারা কর্তৃক কিছু জব প্রদান করা হয়েছে যারা একাকিত্ব মানুষদের সাথে অহরহ কথা বলতে থাকে। কিন্তু সবাই তো আসলে এই বিষয়গুলো ব্যবহার করে না। যারা ডিপ্রেশনে ভোগে বা যারা তাদের এই জিনিসগুলো নিয়ে কোনো চিন্তা নেই মাথার মধ্যে। এছাড়াও যেমন কমিউনিটি লাইন্স বা ডিজিটাল ওয়ার্ক সিস্টেম, যেমন আপনার আশেপাশে যদি এমন মানুষ থাকে যারা একাকিত্বে ভুগছে তাদের নিয়ে লাঞ্চ করা, বা ডিজিটাল সুইচ, যেমন এটা হচ্ছে বৃদ্ধ মানুষদের জন্য। কারণ অনেক সময় বাসায় একটা সুইচ প্লেস করা থাকে, বৃদ্ধ যারা থাকে তাদেরকে ওই সুইচটা কিন্তু প্রেস করতে হয় ডেইলি। যদি প্রেস না হয় একদিন তাহলে গিয়ে দেখা হয় যে সে আসলে বেঁচে আছে না মারা গেছে। কিন্তু আসলে এই সমাধানগুলা কোনোভাবেই জাপানের খুদুঘুষিটা কমাতে পারছেন না, আর এর পরিমাণ ডে বাই ডে আরো বৃদ্ধি পাচ্ছে। জাপানের এই খুদুঘুষির গল্প আসলে আমাদের একটা বার্তা শেয়ার করে। হয়তো আপনি একটা উন্নত সমাজে থাকেন, আপনার কাছে হয়তো অনেক টাকা পয়সা প্রযুক্তিও আছে, কিন্তু কারোর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনার একটা পার্টনার না থাকে, তাহলে জীবনের শেষ সময়টা হয়তো বা আপনাকে ঠিক এইভাবেই পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই বলা যায় আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদের সাথে কথা বলুন। এমন যদি কেউ থাকে যে একাকিত্বে ভুগছে তাকে ফোন দিন, তার সাথে কথা বলুন। আপনার কিছুটা সময় হয়তোবা কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। তো এটাই হচ্ছে জাপানের খুদুঘুষি টোটাল স্টোরি লাইন। তো আপনার কাছে কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।